দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আমাদের আলোচনার বিষয় স্মার্ট সারের প্রয়োগ ও নিয়ন্ত্রিত ব্যবহার এবং ন্যানো সারের উপযোগিতা। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকের আমাদের আলোচনার বিষয় স্মার্ট সারের প্রয়োগ ও নিয়ন্ত্রিত ব্যবহার এবং ন্যানো সারের উপযোগিতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা পেয়েছি প্রবাসী বাঙালি কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার, আপনাদের স্টুডিওতে অত্যন্ত ভালো লাগছে, ধন্যবাদ। বেশ, আর সঙ্গে রয়েছে আমি সুব্রত। আজকের যে আমাদের আলোচনার বিষয় স্মার্ট সারের প্রয়োগ ও নিয়ন্ত্রিত ব্যবহার এবং ন্যানো সারের উপযোগিতা।
আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই স্মার্ট সার যে কথাটা আমরা ব্যবহার করছি এটা আসলে কি? ব্যাপারটা কিছুই নয়, আমরা আজকাল বলছি যে এই ধরনের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি আমরা ব্যবহার করছি দুটি কারণের জন্য। এক হচ্ছে পরিবেশের উপযোগিতা, অর্থাৎ এমনভাবে সার প্রয়োগ করতে হবে যাতে আমাদের পরিবেশের ক্ষতি সাধন যেটা হচ্ছে সেটাকে কমিয়ে ফেলা যায়। আর 2 নম্বর হচ্ছে সার ব্যবহারের যে সার্বিক খরচ সেটাকেও যাতে নামিয়ে আনতে পারি। তাহলে বাস্তুতন্ত্র এবং অর্থনীতি দুটোকে সম্মিলিত করে যে প্রয়োগ বিধি আমরা ব্যবহার করি তাকে আমরা স্মার্ট কৃষি বা স্মার্ট এগ্রিকালচার বলছি। এই ব্যবস্থাপনার মধ্যেই স্মার্ট সার প্রয়োগ, এই যে কথাটাকে আমরা বলছি বা স্মার্ট সার মানে কি, এমন উপযোগীভাবে সার প্রয়োগ করা হচ্ছে যাতে পরিবেশের ক্ষতিসাধন কম হয় এবং যতটুকু পরিমাণে প্রয়োজন এবং যে সময় প্রয়োজন আমরা ঠিক ততটুকু একেবারে অত্যন্ত দক্ষতার সাথে গাছকে দিতে পাচ্ছি বা চাষের জন্য ব্যবহার করতে পারছি। রাসায়নিক সার যেগুলো আমাদের কৃষক বন্ধুরা একদম যে রাসায়নিক সারটাই রয়েছে সেই সারের কথাই বলা হচ্ছে, কিন্তু শুধু ব্যবহারের যে প্রয়োগ বিধিটা সেটাই আমাদের স্মার্টলি হতে হবে, সেটাই যাতে স্মার্টলি হয় এবং তাদের খরচা কমে এবং প্রকৃতি পরিবেশের উপর তাদের ক্ষতিকারক প্রভাবটা কমিয়ে আনা যায়। এই জন্যই তাকে স্মার্ট সার প্রয়োগ বলা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস যে আপনার কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজার কথাটা উঠে আসে, সেটা যদি কিভাবে কাজ করেন একটু। আচ্ছা, কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজার একটা প্রযুক্তি না। আমি ধরো চাষ করতে যাচ্ছি মাঠে, তাহলে আমি কি করলাম, সার নিলাম এবং মাঠের মধ্যে ছড়িয়ে দিলাম। কোথাও কোথাও কেউ মাঠের মধ্যে পুঁতে দিচ্ছি, নানান রকম ভাবে সারের প্রয়োগ হয়। কেউ লিকুইড সার, কেউ অজৈব সার মানে ব্যবহার করছে। কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার, এই যে ধীরে চলো, এইটা হচ্ছে যে আমরা গবেষণার মধ্যে করে দেখতে পেয়েছি যে সব সময় যে আমাদের ধারণা যে সঙ্গে সঙ্গে চতুর জায়গায় আমরা সার প্রয়োগ করে ফেললাম এবং সেই সার গাছের কাছে পৌঁছে গেল এবং গাছের অত্যন্ত উপযোগী হলো, তা কিন্তু হয় না। অনেক সময় এইভাবে যে আমরা সার ছড়িয়ে দিচ্ছি, গবেষণায় দেখতে পাওয়া যায় তার 50 ভাগ কিন্তু গাছ ব্যবহারই করতে পারছে না। এমনভাবে সারটাকে আমরা ছড়ালাম বা এত বেশি পরিমাণে সার একবারে দিয়ে ফেললাম, তার ফলে গাছের যেটুকু লাগছে সে নিয়ে নিল, বাদ বাকি যা হলো সেটা অপচয় হলো, পরিবেশ দূষণের পার্ট হলো, সেচের জল, কৃষির জল, বর্ষার জল সমস্ত মিশে এসে জলদূষণ করলো, অথবা মাটির তলায় প্রবেশ করে গেল। এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। বা ক্ষেতের যাকে আমরা বলি মাটির পিএইচ পরিবর্তন করে দিচ্ছে, নানান সমস্যা করছে। তাহলে স্লো সার যে রিলিজ, এই যে পদ্ধতিটা, সেটা কি বলতে চাইছে যে সারটাকে প্রয়োগ করা হচ্ছে এমন একটা প্রযুক্তির সাহায্যে যে সারটা খুব সহজে সঙ্গে সঙ্গে গাছের কাছে পৌঁছচ্ছে না, ধীরে 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 এই সার গাছের কাছে পৌঁছবে এবং যতটুকু প্রয়োজন ততটুকু পৌঁছচ্ছে বলে গাছ যে পরিমাণে সার শুষে নিতে পারছে তাতে সে সারের অপচয় করছে না এবং মাটিতেও অত্যাধিক সার জমা হয়ে যাচ্ছে না। এই পদ্ধতিটাকে বলা হয় স্লো রিলিজ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। এটা আজকাল বিভিন্ন কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, বিদেশে তো বটেই, আমাদের দেশেও কিন্তু এর ব্যাপক প্রচলন শুরু হয়েছে। এটা নির্ভর করে কোন ধরনের মাটি, তাতে সেচের অবস্থা কীরকম, তাতে জলের অবস্থা, ময়েশ্চার কন্টেন্ট কীরকম অবস্থা, পরিস্থিতি বুঝে এবং কী ধরনের চাষ আমরা করছি সেইটা দেখে কোথাও স্লো ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা হয়। বর্ষার আগে করছি না বর্ষার পরে করছি, গ্রীষ্মের শেষে করছি না শরতের শুরুতে করছি, বিভিন্ন সময় আমাদের প্রকৃতি পরিবেশ দেখে কোন সময় ধীরে সার রিলিজ করব, এই পদ্ধতি করার জন্য আমরা এই স্লো রিলিজ ফার্টিলাইজার টেকনোলজিটাকে ব্যবহার করি। আরেকটা কথা আমরা আজকের আলোচনার মধ্যে রেখেছি যেটা যে ন্যানো সার। আচ্ছা, ন্যানো সার এটা বেশ কৃষি প্রযুক্তির একটা খুব উন্নত পার্ট এবং এর সাথে রাসায়নিক প্রযুক্তির একটা উন্নয়নের বিরাট রোল রয়েছে। অর্থাৎ এগ্রিকালচারাল কেমিস্ট্রি যেটাকে আমরা বলি তার একটা বড় পার্ট। অর্থাৎ কি হয়েছে, ন্যানো টেকনোলজি মানে হচ্ছে অতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র বস্তুর মাধ্যমে কোনো কিছু যদি আমরা ব্যবহার করি বা প্রয়োগ করি তাকে ন্যানো টেকনোলজি বলা হয়। অর্থাৎ আজকাল না বিভিন্ন রকমের মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে ন্যানো টিউবস ব্যবহার করা হচ্ছে। আমাদের পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রাসায়নিক প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকমের ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। অর্থাৎ ক্ষুদ্রাদপি ক্ষুদ্র, প্রায় 100 ন্যানোমিটারের নিচে, মানে চোখে দেখতে পাওয়া যাবে না এরকম, এত মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে লাগবে, তাও খুব উন্নত প্রযুক্তির অনুবীক্ষণ যন্ত্র। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্টিকেলের মাধ্যমে যখন আমরা সার প্রয়োগ করছি তখন বলা হয় যে সারের যে ছড়িয়ে পড়াটা বা ডিসপার্সাল অফ সারটা আরও বেশি ভালো হচ্ছে, তার প্রয়োগটা আরও বেশি এফিশিয়েন্ট হচ্ছে। কেন না, যখন আমরা তাকে আরও ছোট ছোট করে দিচ্ছি তার সারফেস এরিয়াটা বেরিয়ে যাচ্ছে এবং মাটির সাথে তার অ্যাসিমিলেশন, ডিফিউশন, এই যে পদ্ধতিটা সেইটা সময় ধরে এবং
অত্যন্ত সুদৃঢ়ভাবে এই জিনিসটার মধ্যে কাজ করছে। আজকাল মানে ন্যানো টিউবস যেগুলো ব্যবহার করা হয়, অতি ক্ষুদ্র ন্যানো পার্টিকেলগুলো, মানে বিভিন্ন ক্ষেত্রে কোথাও সিলভার ন্যানো পার্টিকেল ইউজ করা হচ্ছে বিভিন্ন কাজে, আমাদের কোথাও ন্যানো টিউবস ব্যবহার করা হচ্ছে। এর জন্য স্পেশাল এলিমেন্ট, স্পেশাল মেটেরিয়াল ব্যবহার করা হয়। এর একটু ইনিশিয়াল খরচা আছে, কিন্তু যখন এর প্রোডাকশনটা খুব বড় করে করা হয় বড় অঞ্চলের জন্য, তখন কিন্তু তার প্রোডাকশন কস্টটা নেমে যায়। যদি এরকম ধরি একটা ছোট্ট ক্যাপসুল, যদি মনে করি সেই ক্যাপসুলটা এত ছোট যে আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না, 100 ন্যানোমিটারের নিচে, যেরকম আমরা ওষুধের ক্যাপসুল খাই, সেই ওষুধের ক্যাপসুলের মধ্যে সারটা দেওয়া রয়েছে। তাহলে এই ক্যাপসুলটার কাজ কি না, এই ক্যাপসুলটা সারটাকে ধরে রেখেছে। এই বর্ষাকাল পেরিয়ে যাবে, সারের প্রয়োগ আমার হয়ে এসছে, বর্ষা যখন কমে আসতে শুরু করবে, এই যে বাইরের ক্যাপসুলটা আস্তে আস্তে গলে যাবে এবং তার থেকে ধীরে ধীরে সারটা বেরোতে শুরু করবে। কনসেপ্টটা অনেকটা এরকম আর কি। মানে আমাদের যেটা টার্গেট মূলত, যে কৃষিক্ষেত্রে পর্যাপ্ত সারের ব্যবহার এবং অপচয় কমানো, একদম সুনির্দিষ্ট ব্যবহার। এই যদি আমরা ন্যানো বা যেটা স্মার্ট সার প্রয়োগের কথা আজকের আমাদের আলোচনায় আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেটা যদি আমাদের কৃষক বন্ধুরা অনুসরণ করতে পারেন, বোধহয় সেই ব্যবহারটা অনেকটা পরিমিত হবে এবং মার্জিত হবে, কৃষিক্ষেত্রে দূষণ কমাতে পারবো এবং আমাদের লভ্যাংশ কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে শুরু করবে। এবং এই প্রযুক্তিটা খুব কঠিন নয়, মানে চাষি ভাইরা শিখে নিতে পারলে যে কোন সময় কিভাবে মাঠের মধ্যে দেব বা চাষের ক্ষেত্রে ব্যবহার করবো, এটা ট্রেনিং প্রসিডিওর সমস্ত কিছু আছে। এবং এইটা নিয়ে আমাদের দেশে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং অন্যান্য অনেক কৃষি অঞ্চলে কিন্তু এই ন্যানো সার বা স্লো রিলিজ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন এগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের দেশের চাষিদের এইগুলোকে ব্যবহার করার একটা অভিজ্ঞতাও কিন্তু গড়ে উঠেছে এবং সেটা ভালো। প্রায় দেখা যাচ্ছে 5 to 10% to 15% মতো কিন্তু চাষের প্রোডাকশন বাড়ানো যাচ্ছে এবং ইকোনমিক লাভটাও বাড়ছে। এর ফলে কি আপনার যে চাষের উৎপাদনশীলতা সেটা কি বৃদ্ধি পাচ্ছে? এটাতে চাষের উৎপাদনতা খুব ভালো রকম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এক্সপেরিমেন্ট যেগুলো স্টেশনগুলোতে করে দেখা গেছে, তাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে গাছের গ্রোথ আরও বেশি ভালো হচ্ছে। দেখা যায় অতিরিক্ত রাসায়নিকের প্রভাবে অনেক সময় গাছের কিন্তু বৃদ্ধিতে আমরা ক্ষতি করে ফেলি। তার কারণ যে জান এবার নিয়ে নিচ্ছে, এক্সেস যেটা থাকছে সেটা মাটির সাথে নানান রকম ক্রিয়া বিক্রিয়া করে অন্যান্য যৌগ বা সল্ট তৈরি করছে, যেটা কিনা মাটির অম্লধর্মিতা বা ক্ষারধর্মিতাকে পরিবর্তিত করে ফেলছে। মাটির মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস ইত্যাদি রয়েছে তাদের ডিস্টার্ব করছে। তার ফলে যত তাড়াতাড়ি সারটা দেওয়া হচ্ছে, সেটা স্লোভাবে দেওয়া হোক বা অতি দ্রুত দেওয়া হোক, সেটা যদি গাছ ব্যবহার করে নিতে পারে সুনির্দিষ্টভাবে, তাহলে মাটির মধ্যে তারা আর পড়ে থাকে না, রেসিডুয়াল হয়ে থাকে না। সেটা পরিবেশের জন্যও ভালো, কৃষিক্ষেত্রে কৃষি জমির জন্যও ভালো, কৃষির মাঠের চরিত্র যাতে না বদলে যায় তার জন্যও ভালো। আর একটা জিনিস যেটা ন্যানো সারের কথা আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে কি মাটির উর্বরতা বা মাইক্রোবায়াল যে কার্যকলাপ যেগুলো রয়েছে সেগুলোর উপর কিভাবে প্রভাব ফেলে? আমরা যেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু ব্যাকটেরিয়াগুলোর সাথে বা মাটিতে যে সমস্ত আমাদের অণুজীবগুলি রয়েছে তাদের সাথে বিক্রিয়া করছে না। সেটাই তো আমরা চাই। আমরা কি দেখতে পাই, আমরা ডাইরেক্ট সার প্রয়োগ করার ফলে অনেক সময় হতে পারলো যে মাটির অম্লধর্মিতা চেঞ্জ হয়ে গেল, ক্ষারধর্মিতা চেঞ্জ হয়ে গেল। যখনই এটার পরিবর্তন হবে, তখনই কিন্তু বন্ধু যে ব্যাকটেরিয়া ফাঙ্গাসগুলো ছিল মাটির মধ্যে বা পোকা মাকড় ইত্যাদি যেগুলো চাষের ক্ষেত্রে কাজে লাগে, তাদের জীবন ধারণ করাটা একটা স্ট্রেসের মধ্যে চলে গেল। এবং এই প্রজাতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, অন্যান্য ক্ষতিকারক প্রজাতির সংখ্যা কিন্তু বেড়ে যায়। কিন্তু যেহেতু এটা সিল্ড, ন্যানো মানেই হচ্ছে গিয়ে একটা কন্টেনারের মধ্যে, যদি বলছিলাম ক্যাপসুল জাত হয়েছে যাকে ফার্টিলাইজার করছে, তার ফলে কিন্তু এই ব্যাকটেরিয়া ইত্যাদিগুলোকে তারা এফেক্ট করছে না, মাটির অম্লধর্মিতা ব্যবহার করা করছে না। এবং যে ধরনের জিনিসগুলো দিয়ে ক্যাপসুলগুলি তৈরি করা হচ্ছে, এই ন্যানো পার্টিকেলসগুলো তৈরি করা হচ্ছে, সেটা যাতে পরিবেশ বান্ধব হয় সে বিষয়ে যথেষ্ট গবেষণা করা হচ্ছে। এবং তারা যখন মাটি ডিজলভ করে যাচ্ছে, তারা যাতে মাটির চরিত্রের পরিবর্তন না করে বা অন্য সেকেন্ডারি দূষণ না করতে পারে, সেই দিকটা দেখেই এদের প্রোডাকশনগুলো করা হচ্ছে। বেশ। আর কন্ট্রোল রিলিজ সার যেটা আপনি বলছিলেন শুরুতেই, এক্ষেত্রে যদি একটু আমরা আমাদের কৃষক বন্ধুদেরকে জানাতে চাই, এর যে কোটিং মেটেরিয়াল যেগুলো রয়েছে, আবরণ, মূলত আপনি তো ন্যানোর কথা বলছেন যে একটা ট্যাবলেট টাইপের ছোট, এবং যেটা কন্ট্রোল রিলিজ সারের আবরণ, যেটা কোটিং যে মেটেরিয়াল হয়, এগুলো মূলত কি ধরনের, কি ব্যবহার করা হয়? এইটা এতদিন পর্যন্ত ট্র্যাডিশনালি দেশে বিদেশে সব জায়গায় পেট্রোলিয়ামজাত পদার্থগুলোকেই ব্যবহার করা হতো বেশি। এখন অন্যান্য অনেক রকমের মেটেরিয়ালের উপর গবেষণা চলছে, যে কোনটা মাটিতে দিলে স্লো রিলিজ করতে অসুবিধা হবে না, কোনটা কম দিলে ক্ষতি হবে না ইত্যাদি। এটা নিয়ে প্রচুর গবেষণা চলছে। আর এর সাথে প্রসঙ্গত উল্লেখযোগ্য হচ্ছে, এটা একটু সারের প্রয়োগের জন্য ব্যবহার তো হচ্ছেই, এই প্রয়োগটা করতে গিয়ে বিজ্ঞানীরা কিন্তু সিড টেকনোলজি বা আমাদের বীজের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রয়োগ চলে এসেছে। যেরকম অনেক সময় আমরা
চাষ করার জন্য আগে থেকে বীজ বপন করে দিতে চাই, কিন্তু আমরা চাই না যে সঙ্গে সঙ্গে গাছটা বীজ বপন করে বড় হয়ে উঠুক, ক্ষতিকারক পিরিয়ডটা পেরিয়ে যাক। তার ফলে এক ধরনের জলের মতো মেটেরিয়াল, মানে হাইড্রো রিলেটেড মেটেরিয়াল জলের মতো, সেইটা ক্যাপসুলের মধ্যে ভরে তার মধ্যে বীজ দিয়ে কিন্তু আজকাল প্লান্টিং করে দেওয়া হচ্ছে। তাতে দেখা গেল 1 মাস কাটিয়ে গেল, তারপরে ওই বীজের ক্যাপসুলের মধ্যে যে জলটুকু দেওয়া রয়েছে, এই আমরা খাবার জলের কথা বলছি না, জল জাতীয় কেমিক্যাল ভরে দেওয়া হচ্ছে। তার ফলে তাদের সাথে বিক্রিয়া করে তাদের ময়েস্ট থাকছে এবং এই ক্ষতিকারক পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পরে তারপর তার অঙ্কুরোদ্গম হতে চলছে। অর্থাৎ অঙ্কুরোদ্গমটাকেও আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি এই প্রযুক্তি, যেটা কিনা সারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এইটাকেই বীজের ক্ষেত্রেও আজকাল ব্যবহার করা হচ্ছে। এই ধরনের নানান রকম সিড কোটিং রয়েছে, এ নিয়ে বিদেশেও প্রচুর গবেষণা হচ্ছে, আমাদের দেশেও কিন্তু এই প্রযুক্তিটা আস্তে আস্তে চলে আসছে। হঠাৎ দেখে মনে হবে একদম কালার্ড সিড, লাল রঙের, কিন্তু অ্যাকচুয়ালি সেই লাল সিড কোটিংটার তলার মধ্যে এবং এমন রঙের রং ব্যবহার করা হয় যেগুলো কিনা মাটির জন্য ক্ষতিকারক হবে না, এই ধরনের নন টক্সিক ড্রাগস। ডক্টর বসু, আপনি তো দীর্ঘদিন ধরে কর্মসূত্রে কানাডাতে রয়েছেন, সেক্ষেত্রে আজকের যে টপিক আমরা আলোচনা করছি যে স্মার্ট সারের ব্যবহার, ওখানের কৃষি ব্যবস্থায় এটাকে কেমনভাবে গ্রহণ করেছেন সেখানকার কৃষকরা? ওখানকার কৃষি ব্যবস্থা এটা খুব পপুলার হয়ে গেছে, মানে এটা এখন প্রায় বলতে গেলে একটা অ্যাকসেপ্টেড টেকনোলজি হয় না, অর্থাৎ ঘোষিত প্রথাগত চাষেরই এটা একটা অংশ হয়ে গেছে। ন্যানো ফার্টিলাইজারটা এখনও খুব বেশি পপুলার নয়, তার কারণ ন্যানো ফার্টিলাইজার বিদেশে তার একটা আলাদা দাম আছে, মানে ন্যানো ফার্টিলাইজার প্রোডাকশান, তার কোটিং ইত্যাদি তৈরি করার জন্যে। তাহলে ওখানেও সুনির্দিষ্ট কিছু চাষের জন্যে ন্যানো ফার্টিলাইজার ব্যবহার করা হয়, কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার বা স্মার্ট ফার্টিলাইজারের যে কনসেপ্টটা, এটা ওখানে একেবারে মানে প্রথাগত কৃষিরই, এটাকে আর উচ্চ প্রযুক্তি আলাদা করে নতুন কৃষি আমরা ওখানে বলা হয় না, একেবারে প্রথাগত চাষেরই এটা অন্তর্ভুক্ত হয়ে পড়েছে, ব্যাপকভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। মানে এই যে প্রযুক্তির ব্যবহার বা ন্যানো প্রযুক্তি যেটা আসছে আগামী ভবিষ্যতে, সেটা বোধহয় আমাদেরকে গ্রহণ করতে হবে। ওখানে এটা প্রথাগত, ওটা এখন একদম প্রথাগত চাষ, প্রথাগত চাষবাসের ধরনটা রয়েছে বা একটা কনসেপ্ট রয়েছে কৃষক বন্ধুদের মধ্যে, সেটাকে ছেড়ে আমাদের এটাকে গ্রহণ করতে হবে। এবং এর প্রয়োগটা যেহেতু খুব সহজ, আমাদের চাষি ভাইরা যখনই এই প্রয়োগ বিধি সম্পর্কে একটু আলোকিত হবেন বা তারা ট্রেনিং ইত্যাদি পাবেন, আমার মানে দৃঢ় বিশ্বাস যে তারা অতি সহজে এই টেকনোলজি ট্রান্সফারটা করতে পারবেন। আচ্ছা, এই যে ন্যানো সারের ব্যবহারের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে কিছুটা হয়তো ভয় ভীতি কাজ করতে পারে যে এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে কিনা, এই ব্যাপারে কি সতর্ক? আপাতত তো গবেষণা যেগুলো করা দেখা রয়েছে, বিশেষ করে বিদেশে যেগুলো করা হয়েছে, সেই সমস্ত মেটেরিয়ালগুলোকেই ব্যবহার করা হয় যেটা কিনা দূষণের কারণ হবে না, অর্থাৎ মাটির দূষণ, প্রাণের দূষণ বা মানুষ যারা কাজ করছে তাদের জন্য হবে না, অতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র। সুতরাং আপনি মাটিতে মিশিয়ে দেওয়ার পর তারা ট্র্যাশ বা ট্রেক করার যে ব্যাপারটা, সেটা আমরা করে উঠতে পারছি না। কিন্তু এটা নিয়ে তাও এখনও গবেষণা হচ্ছে যে 10 বছর পরে, 15 বছর পরে তাদের যদি রেসিডুয়াল থেকে যায়, এখনও এটা সম্পর্কে খুব খারাপ রিপোর্ট আসেনি। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো ন্যানো মেটেরিয়াল ব্যবহার, মানে ডিপেন্ডিং অন কী ধরনের ন্যানো মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, একটু কৃষি দূষণ, মানে সেটা খুব লোকালাইজ যেখানে ব্যবহার করেছে সেই জায়গাটাতে একেবারে যে নেই সেটা বলা যাচ্ছে না, সেরকম কিছু কিছু রিপোর্ট পাওয়া গেছে। তবে আগামী দিনে কৃষিতে ব্যবহৃত ভালো ব্যাকটেরিয়া, এই যে রাইজোবিয়াম ইত্যাদি, যেগুলো কিনা আমাদের লেগুম প্লান্টগুলোর জন্য দরকার লাগে, অনেকেই বলছে এই ন্যানো ফার্টিলাইজার টেকনোলজির মধ্যে আমরা সারের সাথে সাথে আরও বেশ কিছু কীটাণু জীবাণু যেগুলো কিনা আমাদের মাটির স্বাস্থ্য ভালো করতে পারে, সেগুলোকে এর মধ্যে দিয়ে ট্রান্সফার করতে পারি। এবং তার জন্যে কী ধরনের উপযোগী ন্যানো মেটেরিয়াল আমরা ব্যবহার করব, সে নিয়েও প্রচুর গবেষণা চলছে, যে এই ন্যানো মেটেরিয়াল মাটিতে কত তাড়াতাড়ি মিশে যেতে পারে, মাটিতে মধ্যে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি হবে না, বা তারা দ্বিতীয়বার বা যাকে বলা হয় সেকেন্ডারি দূষণ করতে পারে কিনা, এই নিয়ে কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে আমি বিশ্বাস করি যে এই সম্পর্কে আমরা সুনির্দিষ্ট উত্তর এবং অক্ষতিকারক যেগুলো ন্যানো ফার্টিলাইজার, সেই অ্যাপ্লিকেশনটা আমাদের ক্ষেত্রে চলে আসবে। কিছুটা হয়তো সাইড এফেক্ট রয়েছে, তবে সেটা ধরার মধ্যে নয়। আমাদের এমনিতে প্রথাগত চাষের যে ভয়ঙ্কর ক্ষতি হয় তার তুলনায় এটা অনেকটা কম, কিন্তু তাও যদি আরো কমিয়ে নেওয়া যায় তার জন্য কিন্তু খুব জোরদারভাবে গবেষণা হচ্ছে বিভিন্ন দেশে। এই যে স্মার্ট সারের কথা বলছি, সেটা আমাদের যদি জলবায়ু পরিবর্তনের কথা ধরি বা সাস্টেনেবল এগ্রিকালচারের কথা বারবার বলা হয় বিভিন্ন অনুষ্ঠানে, সেক্ষেত্রে কিভাবে সহায়ক হতে পারে? সেক্ষেত্রে সহায়ক বলতে এইটাই যে আমাদের জলবায়ু দূষণের একটা বড় কারণ বা আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি সমস্যা হচ্ছে, অর্থাৎ অপ্রয়োজনীয় সময় বর্ষা, অতিরিক্ত জল মানে প্লাবন চলে আসছে, তার ফলে কি হয়, মাটিতে যে বিপুল পরিমাণে সার আমরা ব্যবহার করি, সেইটা একটা এমন সময় বর্ষা হলো যা আশা করা যায়নি যে মাটিগুলো সমস্ত ধুয়ে যাবে, কিন্তু ধুয়ে যাওয়ার ফলে এই কেমিক্যালগুলো বয়ে নিয়ে গিয়ে জলবায়ু দূষণের ফলে আমাদের জল, মাটি সমস্ত কিছুকে দূষিত করে ফেলছে। আরও একটা জায়গায় কৃষিক্ষেত্রে
ব্যবহার হচ্ছে, ওখান থেকে জলে ধুয়ে সে আরও বিস্তীর্ণ এলাকায় জুড়ে পড়ছে। এই স্মার্ট সার প্রয়োগের ক্ষেত্রে এই ক্ষতিটাকে আমরা লোকালাইজ করছি, যেহেতু আমরা খুব অল্প পরিমাণ অ্যাপ্লাই করছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে যত বেশি পরিমাণ গাছ এটাকে শুষে নিতে পারে তার নিউট্রিশনের কারণের জন্যে, তার পুষ্টিগত কারণের জন্যে, তত কম মেটেরিয়াল মাটিতে থাকবে। এই যে অবাক সময় বৃষ্টি, অবাক সময় খরা, এই পরিবেশের পরিবর্তন থাকলেও জলে ধুয়ে গেলে এই বিপুল পরিমাণে কেমিক্যালকে আর ধুয়ে নিতে পারবে না। তার কারণ আমরা দিচ্ছি অতি অল্প পরিমাণে, আমরা রিলিজ করছি অল্প পরিমাণে। আগে যে অত্যন্ত সহজে যে সহজলভ্য ছিল ফার্টিলাইজারটা, সেইটাকে এই প্রযুক্তির মাধ্যমে সহজলভ্য করে দেওয়া হচ্ছে না। তাহলে জল যখন যাচ্ছে সে হয়তো 20% আমার সারকে বয়ে নিতে পারলো, আগের মতো 60% সার বয়ে নিতে পারলো না। তাহলে কিছুটা হলেও আমি পরিবেশ দূষণটাকে কমাতে পারলাম। বেশ, এই যে আমরা ব্যবহারের কথা বলছি, প্রয়োগ বিধির কথা বলছি, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশের কৃষিক্ষেত্রে এই যে ন্যানো সারের প্রয়োগ, তার কি কোনো সীমাবদ্ধতা কিছু রয়েছে? সীমাবদ্ধতা বলতে একটা দামের দিক তো রয়েছে, কেন ন্যানোমেটেরিয়াল প্রোডাকশনের একটা কস্ট আছে। সেটার জন্য বিদেশে অনেক জায়গায় অতি উচ্চমানের ন্যানোমেটেরিয়াল তৈরি করে তার মধ্যে সার প্রয়োগ করে দেখতে হয় যে কোন মেটেরিয়ালের সাথে কোন মেটেরিয়াল রিঅ্যাক্ট করছে। অর্থাৎ মাটিতে দেওয়ার আগেই যে ক্যাপসুলের মধ্যে আমি এটাকে রাখার চেষ্টা করছি, যদি দেখা যায় যে সার সেই ক্যাপসুলের মধ্যেই রিঅ্যাকশান করতে শুরু করে দিচ্ছে, তাহলে তো আমরা এই মাটির জন্য এটাকে ব্যবহার করে উঠতে পারবো না। কিন্তু ভালো মেটেরিয়াল ব্যবহার করলে, যেগুলো তাড়াতাড়ি ডিগ্রেড করে যাবে, এই পরিবেশ বান্ধব মেটেরিয়ালগুলো তৈরি করতে গেলে তার কিন্তু একটা খরচ আছে, কেন তার একটা গবেষণার লব্ধের খরচ আছে এবং ভালো কোয়ালিটির মেটেরিয়ালগুলোকে ব্যবহার করার একটা খরচ আছে। সুতরাং খরচ একটা বড় সাপ্লিমেন্ট। আরেকটা হচ্ছে যে অপপ্রয়োগ, অর্থাৎ কোন জায়গায় কোন ধরনের চাষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এগুলো না জেনে না বুঝে আমরা যদি পাওয়া যাচ্ছে বলে বা সাবসিডাইজ ন্যানো ফার্টিলাইজার পাওয়া যাচ্ছে বলে আমরা ব্যাপক প্রয়োগ করে ফেললাম, বেশি এটাকেও দিয়ে ফেললাম, তাহলে তো এই আমাদের সেই লাভটা হলো না। অর্থাৎ এইটাকে বোঝাতে হবে যে এই বিশেষ সার পদ্ধতির আবিষ্কার করা হয়েছে কিন্তু যাতে অতি কম দিয়ে কাজটা করা যায়। কিন্তু যেহেতু আমাদের বেশি দেওয়ার অভ্যাস, আমি যদি ন্যানো ফার্টিলাইজারটা নিয়েও অধিক প্রয়োগ করে ফেলি, তাহলে কিন্তু সেই প্রথাগত চাষের মতো হয়ে গেলে এবং আমি কস্টটাকে কিন্তু বাড়িয়ে দিলাম, কারণ ন্যানো ফার্টিলাইজারের দাম হয়তো বেশি হয়ে যাবে। তাহলে সেই সমস্যাগুলো আছে, সেই প্রযুক্তিগত ব্যবধানগুলো মিটিয়ে তাদের ভালো প্রযুক্তিগত ট্রেনিংয়ের ব্যবস্থা করার দরকার। একদমই তাই। আর আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। সব শেষে একটু জানতে চাইবো যে ভবিষ্যতে এই যে স্মার্ট সারের প্রয়োগ বা ন্যানো সারের প্রয়োগের কথা আমরা বলছি, এর উন্নয়নের দিকগুলো কি কি হতে পারে? উন্নয়নের দিক কেন এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করছি, এর একটা বড় কারণ হচ্ছে এইটা যে আমরা এগুলোকে আমাদের কৃষি জমির আর বৃদ্ধিকরণের জায়গা আমাদের নেই। অর্থাৎ এখন আমাদের জলা জঙ্গল ইত্যাদি সমস্ত কিছু ব্যাপারে পরিবেশ সচেতনতা বেড়েছে, পরিবেশের জন্য আমাদের জলা জঙ্গল মেনটেন করতে হচ্ছে। অর্থাৎ আমি শিল্প অঞ্চল থেকে, জঙ্গল থেকে জমি কেটে এনে বার করে কৃষিক্ষেত্র বৃদ্ধি করতে পারবো না। তাহলে যে পরিমাণ কৃষিক্ষেত্র আমার কাছে আছে, আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে তার 2 টাইম, তার 3 টাইম, তার 4 গুণ প্রোডাকশন যাতে আমি তাতে করতে পারি। এমনভাবে করতে হবে যাতে মাটির চরিত্র বদলে না যায়, এমনভাবে করতে হবে যাতে আমি 2-3 বছর ভালো চাষ করার পরে পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম বছর থেকে আর ভালো চাষ পাচ্ছি না, সেগুলো যাতে না হয়। এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলো কিন্তু এই ইনডিসক্রিমিনেট অর্থাৎ যথেচ্ছার সারের ব্যবহার বন্ধ করার ফলে এই ধরনের সমস্যাগুলোকে আমাদের প্রতিহত করতে সাহায্য করবে। এবং আমি মনে করি যে চাষের মানে বিশেষ করে সার প্রয়োগের সুবন্টন এবং কম প্রয়োগের ফলে পরিবেশের জন্যও ভালো হবে এবং আর্থিক যে খরচ তাদের হচ্ছে সেটা কমিয়ে আনতে পারবে। বেশ, আমরা আলোচনা করছিলাম স্মার্ট সারের প্রয়োগ ও নিয়ন্ত্রিত ব্যবহার এবং ন্যানো সারের উপযোগিতা। আজকের আমাদের সময় একেবারেই শেষ এবং আলোচনা থেকে আমাদের কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা যারা শুনলেন, আশা করি বুঝতে পারছেন যে আমাদের মূল টার্গেট উভয় সরকারের। কৃষিক্ষেত্রে আপনারা পরিমিত সার ব্যবহার করুন, আপনাদের আয় যাতে বৃদ্ধি পায় এবং কৃষিক্ষেত্রে যে খরচ সেটা যাতে কমে, যার ফলে আপনারা লাভের মুখ দেখতে পারবেন। আর এ ব্যাপারে এতক্ষণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানালেন প্রবাসী কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বাসু, আর আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। ডক্টর বাসু, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ। সমস্ত শ্রোতা বন্ধুকে আমার শুভেচ্ছা জানাই। বেশ, আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju।
আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।